চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH++ মশলা। MDH হলদিয়া, আসানসোল, সিউড়ি পরপর তিনটে সভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন ফোকাসটা কোথায়। বাংলায় শিল্প নিয়ে আসা, বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, বাংলার যুব সম্প্রদায়ের জন্য নতুন করে চাকরি, ব্যবসা, শিল্প সৃষ্টি করা এবং বাংলায় যারা এত দিন ধরে দুর্নীতি করেছে, কাটমানি খেয়েছে, গুন্ডামি করেছে, তাদেরকে সবক শিখিয়ে জেলে পাঠানো। স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী রোড ম্যাপটা কি, কোন রাস্তায় চলেছেন প্রধানমন্ত্রী, এবং বাংলায় বিজেপি সরকার এলে বাংলাকে কোন উচ্চতায় পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটে সভায় পরপর কয়েক হাজার মানুষের ভিড়ের মধ্যে, উচ্ছ্বাসের মধ্যে বারবার প্রধানমন্ত্রীর স্বরে একটাই সংকল্প ধ্বনিত হলো, একটাই কথা বারবার তিনি বললেন, বাংলার ঋত গৌরব, বাংলার হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে। যে বাংলা এক সময় গোটা দেশের মধ্যে অন্যতম ম্যানুফ্যাকচারিং হাব এবং অন্যতম অর্থনৈতিক হাব ছিল, সেই বাংলাকে আবার নতুন করে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো শুধু মাছ মাংসকে বন্ধ করে দিতে চায়, সেই নিয়ে মিথ্যাচার করেন। তিনি তো শুধু ভাতা দিতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলার মানুষের ভালো চান না, আসলে এই নির্মম সরকার বাংলার মানুষকে পিছিয়ে দিচ্ছে, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। আজকের বিশেষ প্রতিবেদন, তারপরেই এই বিষয় নিয়ে আজকের হাই ভোল্টেজ ডিবেট দেখুন। तृणमूल की सरकार ने बंगाल के युवाओं के साथ जो किया, इसका पाप वो अगले 100 साल में भी नहीं धो पाएगी। শিল্প, শিক্ষা, সংস্কৃতিতে গোটা দেশকে একসময় পথ দেখাতো বাংলা। আজ সেই বাংলায় শিল্পের দেখা নেই। নতুন কোনো বড় শিল্প বাংলায় আসে না। যে কটা বড় শিল্প ছিল তাও হয় বন্ধ হয়েছে, না হয় ধুঁকছে। আর বাংলার যুব সমাজ পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। ফলে ঘর বাড়ি ছেড়ে ভিন রাজ্যে গিয়ে থাকতে বাধ্য হচ্ছে বাংলার যুব সমাজ। মমতা বন্দ্যোপাধ্যায় ফি বছর জনতার গাঁটের কড়ি খরচা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেন। শিল্পপতিদের ডেকে খাওয়া দাওয়া চলে, কিন্তু শিল্প আসে না। এবার তিতে বিরক্ত হয়ে বাংলার জনতাও বলছে, ভাঁওতা নয়, শিল্প চাই। শিল্প চাই, শিল্প চাইছে, অবশ্যই চাই, অবশ্যই। কি এখন তো সব শিল্প চাইছে, হোক না, শিল্পই ভালো। শিল্প আর করুক, সবাই শিল্প চাইছে। কারখানায় জায়গা মেয়ে বা ছেলেরা চাকরিটা পাবে আমার নিজের। সিন্ডিকেট রাজ, তোলাবাজির কারণে বাংলা আজ শিল্পহীন। খরা কাটিয়ে বাংলার শিল্পর জোয়ার আনার অঙ্গীকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। फैक्ट्रियां, कारखाने, निवेश, ये सब वैसे नहीं, भरोसे से चलते हैं, भरोसे से। फैक्ट्रियां भी सिंडिकेट के गुंडाराज से नहीं, सिंडिकेट के भय से नहीं, अगर चलेगी तो सिर्फ और सिर्फ भरोसे से चल सकती है। ये भरोसा सिर्फ और सिर्फ बीजेपी ही दे सकती है। বাংলার শিল্পে গ্রহণ শুরু করে বামেদের ধর্মঘট প্রেম। আর তৃণমূলের সিন্ডিকেট রাজের পূর্ণ গ্রহণে আজ বাংলায় শিল্প সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। তোলাবাজি আর সিন্ডিকেটের কারণে কোনো শিল্পপতি এখন বাংলায় আসতে চান না। শিল্প পার্ক তৈরি হলেও সেখানে শিল্পের দেখা পাওয়া যায় না। ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার দিন শেষ। এবার বাংলা শিল্প কর্মসংস্থান চায়। ভবিষ্যতের স্বার্থে এবার বাংলায় পালা বদল করাবে বাংলার জনতা। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। রিপাবলিক বাংলা। বাংলার যুব সম্প্রদায়ের ভাতা নয় ভাত চাই, চাকরি চাই, চাঁদা নয় ছাদ চাই।
বাংলার যুব সম্প্রদায় শিল্প চাই, ভবিষ্যৎ চাই একটা সুন্দর। সেই ভবিষ্যতের কথা কেন বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? নিজের সভা থেকে প্রশ্ন করছেন বাংলার যুব সম্প্রদায়। বাংলার যুব সম্প্রদায় আজ প্রশ্ন করছেন, বাংলার মানুষ আজ প্রশ্ন করছেন যে কারখানাগুলো বাংলা ছেড়ে চলে গেল, তাদের চলে যাওয়ার পিছনে মূল কারণ কি ছিল? প্রধানমন্ত্রী উত্তর দিচ্ছেন সিন্ডিকেট রাজ আর গুন্ডারাজ। সিন্ডিকেট রাজ আর গুন্ডারাজ করে যে কারখানাগুলো চলে গেল তাদের একটা ছোট্ট হিসেব দেব। কিশলয় অগ্নিবাণের দর্শকদের জন্য ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স, কয়েকটা সংখ্যা বলি আপনাদের বলি কতগুলো সংস্থায় রাজ্য ছেড়ে চলে গিয়েছে। 2015 থেকে 2016 এক বছরে প্রায় 870টা সংস্থা, 869টা সংস্থা এ রাজ্য ছেড়ে চলে যায়। অর্থাৎ এতগুলো সংস্থায় এতগুলো মানুষ যে চাকরি করতেন, কারখানায় যে মানুষ চাকরি করতেন, তাদের চাকরিগুলো চলে যায়, ইকোনমি পড়ে যায়, অর্থনীতি পড়ে যায়। 2016 থেকে 2017 918টি সংস্থা বাংলা থেকে পাততাড়ি গুটিয়ে চলে যায়। 2017 থেকে 2018 1027টি সংস্থা বাংলা থেকে চলে যায়। এতগুলো মানুষের চাকরি, এক একটা সংস্থায় কয়েক হাজার মানুষ চাকরি করে, তাদের চাকরি চলে যায়। 2019 থেকে 2024 2277টি সংস্থা বাংলা ছেড়ে চলে যায় এবং 2011 থেকে 2025 পর্যন্ত যদি হিসেব করা হয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকাল, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় নাকি একটি সোনালি গোল্ডেন পিরিয়ড তিনি শাসন করেছেন এই সময়টা, সেই সময় 6688টি সংস্থা এ বাংলা ছেড়ে চলে যায়। ফিরব, 6688টি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে। নতুন কোনো সংস্থা আসেনি, নতুন কোনো শিল্প আসেনি, শুধু শিল্প করিডোর হয়েছে, যেখানে ছাগল ঘাস খায়, যেখানে গরু চড়ে, যেখানে ধুধু করছে প্রান্তর। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সর্ষে ফেলে এসেছিলেন, এখন সিঙ্গুরের মানুষ চোখে সর্ষে ফুল দেখে। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন যে নতুন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ বন্ধ করে দিয়ে নতুন সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বাংলা এবং বাংলার যুব সম্প্রদায়। দেখুন কি বলছেন প্রধানমন্ত্রী। टीएमसी ने सिंडिकेट का गुंडा राज चलाया है, जहां कटमनी और कमीशन के बिना कुछ नहीं चलता। फैक्ट्रियां भी सिंडिकेट के गुंडा राज से नहीं, सिंडिकेट के भय से नहीं, अगर चलेगी तो सिर्फ और सिर्फ भरोसे से चल सकती है। लेकिन पश्चिम बंगाल में रोजगार मेला नहीं, नौकरियों की लूट का खेला चल रहा है, खेला। शिक्षक भर्ती घोटाले ने हजारों परिवारों के सपनों को कुचल दिया। 4 मई के बाद हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा, चुन चुन करके हिसाब लिया जाएगा। काटमानिर खेला चलबे ना। যে কাটমানি, যে সিন্ডিকেটের জন্য বাংলা ছেড়ে 6688টি সংস্থা চলে গিয়েছে, যে কাটমানি সিন্ডিকেট রাজের জন্য এ বাংলায় নতুন সংস্থা আসে না, সেগুলো শেষ হওয়া দরকার। প্রধানমন্ত্রী বলছেন সেগুলো শেষ হবে। বাংলার মানুষের বেসিক চাহিদা কি? বেসিক চাহিদা তো পেটে ভাত আর মাথায় ছাদ। এই দুটো যদি পূরণ হয় তাহলে বাংলার মানুষ ভালো থাকতে পারবে। এবার বাংলার মানুষ ডিসিশন নেবে সেই ভালো ভবিষ্যতের দিকে তারা এগোবে কিনা। প্রধানমন্ত্রী এমনটাই বলছেন। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের দিকে এগোবো। বাংলার শিল্প শেষ করেছে তৃণমূলের সিন্ডিকেট রাজ। শুধুমাত্র সিন্ডিকেট করে করে যে বাংলা এক সময় গোটা দেশের জিডিপিতে বা গোটা দেশের মধ্যে অর্থনীতিতে সবচেয়ে
সবচেয়ে বেশি এগিয়ে ছিল, সে বাংলা আজ অলমোস্ট তলানিতে এসে কেন ঠেকেছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না বাংলাকে এই পরিস্থিতিতে নিয়ে আসার? প্রশ্ন করব প্রধানমন্ত্রীর এই সোনালী ভবিষ্যতের স্বপ্ন সত্যি সম্ভব হবে কিনা। আমার সঙ্গে কিশোর অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর শোতে যারা উপস্থিত রয়েছেন, আজকে উপস্থিত রয়েছেন আমার সঙ্গে পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপি মুখপাত্র, রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। সুবোধ দাস রয়েছেন আমার সঙ্গে, প্রেসিডেন্ট, উত্তর কলকাতা বিজিওয়াইএম এর। শিল্পা মণ্ডল রয়েছেন, ছাত্রী। শুভম ব্যানার্জি রয়েছেন, সিপিআই নেতা। আমি সুবোধের কাছে আগে যাই এবং আমি একটা ডিবেট শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব। বিজ্ঞান বলে যদি একে অপরের ওপর আমরা কথা বলি, চিৎকার করি, স্টুডিওর বাইরে যারা রয়েছেন তারা শুনতে পারবেন না। সবাই নিজের যখন তার টার্ন আসবে তারা কথা বলবেন এবং অন্যের পয়েন্ট কাট করতে হলে নিজের সময় করবেন। সুবোধকে দিয়ে আমি শুরু করব। সুবোধ, আজকে প্রধানমন্ত্রী এলেন, বিজেওয়াইএম এর নর্থ কলকাতার সেক্রেটারি তুমি। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এইবার ক্ষমতায় আসার উদ্যোগ নিচ্ছে, তারা বলছে এবার তারাই সরকার গড়বে, প্রধানমন্ত্রী এমনটা বলছেন। আমার কথা হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন 4 মে সরকারে এলে সিন্ডিকেট রাজ শেষ হয়ে যাবে এবং নতুন বাংলায় নতুন শিল্প, নতুন চাকরির ভবিষ্যৎ, নতুন ভবিষ্যতের দরজা খুলে যাবে। এটা কি আদৌ সম্ভব এত দ্রুত করা? সিন্ডিকেট রাজ তো একদম শিকড়ে ঢুকে গিয়েছে। সুবোধ, 30 সেকেন্ডস। রিপাবলিক বাংলার দর্শকদের আমি নমস্কার জানাই। এই মুখে দেখছেন 500 টাকার ভাতা। মমতা ব্যানার্জির এই ভাতা পেয়ে বাংলার যুবক যুবতীদের যে ভবিষ্যৎ অন্ধকার করেছেন, তার জবাব পশ্চিম বাংলায় দেখবেন ভারতীয় জনতা পার্টি আগামী 4 মে দেবে। সেটার জন্য আমরা আশাবাদী। আর এটা এখন খুলে দিই, কারণ আমরা ভাতা নিয়ে রাজনীতি করি না। আর মমতা ব্যানার্জির যে সমস্ত কর্মী সমর্থকরা আছেন যারা ভাবেন যে এই 500,000 টাকা বা 1,500 টাকার ভাতা দিয়ে মানুষকে কিনে নেবেন, বা তৃণমূল কংগ্রেসের এটা ব্যক্তিগত প্রপার্টি দিচ্ছেন সাধারণ মানুষকে, সেটা নিয়ে আগামী দিনে একটা বড় প্রশ্ন থাকবে। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে বলেন ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে, সে ডবল চাকরি, ডবল শিক্ষা কোথায় গেল? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে বলেছেন যে ভোটের আগে যারা যারা সন্ত্রাস করে, যারা যারা কালপ্রিট গুলো আছে, তারা আগামী 4 মের পর কেউ কিন্তু বাঁচবে না। সেই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। না সুবোধ, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট হয়ে আপনি বলতে পারেন যে ভারতীয় জনতা পার্টি আমরা সরকারে এলে এই করব ওই করব। বাংলার সাধারণ যুব সম্প্রদায় সত্যি মেনে নিতে পারে এটা, যে এতদিন ধরে এই পরিস্থিতি, সেটা বিজেপি ক্ষমতায় এলে বদলে দেবে? প্রধানমন্ত্রী মানে বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা সম্ভব হবে? একদম ছোট্ট করে 10 সেকেন্ডস। আমি ছোট্ট করেই বলছি, 15 বছরে যিনি পশ্চিম বাংলাকে বা কলকাতাকে লন্ডন বানাতে পারেননি, আমি আশাবাদী ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী 4 মের পর থেকে দেখবেন বাংলায় শিল্প আসবে, চাকরি আসবে, শিক্ষা আসবে। আর যে শিক্ষার নামে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী জেলে আর তার বাড়িতে কোটি কোটি টাকা, আশা করি ভারতীয় জনতা পার্টির সরকার যখন এখানে গঠন হবে তারপরে এই সমস্ত কারাপশন আগে বন্ধ হবে। বেশ, সৌমেন কারফা বিজেপি প্রার্থী, ভাতারের বিজেপি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন। সৌমেনের কাছে সরাসরি যাব। সৌমেন, আপনি প্রচার করছেন বিজেপির হয়ে, আপনি লড়ছেন ভোটে। আজকে প্রধানমন্ত্রী এসে বাংলাকে নতুন স্বপ্ন দেখালেন, তিনি গ্যারেন্টি দিলেন, প্রধানমন্ত্রীর 6 গ্যারেন্টি। কিন্তু তৃণমূলের তরফে, বিরোধীদের মানে আপনাদের বিরোধীদের তরফে বলা হচ্ছে এগুলো সব ভাওতা, আসলে এগুলো কিছুই সম্ভব না। ভোট পাওয়ার জন্য প্রধানমন্ত্রী এই সব কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো সব মিথ্যে প্রতিশ্রুতি। উত্তর। দেখুন, নমস্কার কিশোরদা। প্রথমেই আমি বলতে চাই যে তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল বুঝতে পারছে এবারে তৃণমূল চলে যাবে, এবং তৃণমূল চলে যাবে বলেই তৃণমূল চারিদিকে আক্রমণ করছে এবং আক্রমণ করছে, ফ্ল্যাগ পেস্টুন ছিঁড়ে দিচ্ছে। আমার একটা পারমিশন প্রোগ্রাম আমার এলাকায় আক্রান্ত হয়েছে, তো আমরা পাল্টা আমাদের লোকজনরা প্রতিরোধ করেছি। তৃণমূল 4 তারিখে চলে যাচ্ছে, এটা তৃণমূল বুঝতে পেরেই তৃণমূল কি করছে, তৃণমূল প্রচণ্ডভাবে হুমকি দিচ্ছে, সন্ত্রাস করছে, গায়ে গায়ে বিভিন্ন লোকজনদেরকে ক্লাবে ক্লাবে মদ মাংসের পিস দিচ্ছে। পঞ্চায়েতের ধারে যত যত গাছ থাকছিল সে সমস্ত গাছগুলো কেটে
সেই টাকায় বেআইনি মদ মাংস খাইয়ে এলাকা উত্তপ্ত করছে, কিন্তু আমরা সে বিষয়ে চিন্তিত নই। আমি আমার এলাকা দিয়ে যাওয়া একটা খুব সিরিয়াস ইস্যু আমি বিশালতা তোমায় বলতে চাই। দেখো, আমার যে কনস্টিটিউয়েন্সি ভাতার বর্ধমান শহরের উপকণ্ঠে এবং পিছনে তোমার বীরভূম, অজয় নদীর বিস্তীর্ণ অংশ দিয়ে একটা পিছনে ভেদিয়ার ঘাট এবং এদিকে নতুনহাট, মঙ্গলকোট, হাউসগ্রাম, ভেদিয়া, ওদিকে বোলপুর, সামনে বর্ধমান টাউন। তো তুমি যদি দেখো প্রতিদিন, আমি নাম করে তোমায় বলতে পারি, নাসির শেখ, বোলপুরে যে বেআইনি টোল প্লাজা এবং বালি মাফিয়া নাসির শেখ, শামসুদ্দিন, তোমার হাউসগ্রামের দাতা লালন সমেত বালি মাফিয়ারা কোটি কোটি টাকার বালি রয়্যালটি ছাড়া, চালান ছাড়া বেআইনি ভাবে সেই বালি পাচার করছে এবং সেই কোটি কোটি বেওয়ারিশ বালির টাকা অজয় নদের ঘাট থেকে মঙ্গলকোট, নানুর, কেতুগ্রাম, ভাতার, বর্ধমান দক্ষিণ, হাউসগ্রাম, বোলপুর, নানুর, এরকম 8-10টা কনস্টিটিউয়েন্সির তৃণমূল প্রার্থীর কাছে ওই যে বেআইনি বালির বেওয়ারিশ কোটি কোটি টাকা ঘুরবতে তৃণমূল। বিজেপি ক্ষমতা এলে এই পরিস্থিতির পরিবর্তন হবে? আপনারা আটকাতে পারবেন এই বালি মাফিয়াদের? আপনারা এই পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ করবেন? আরে এখনই পুলিশকে বলেছে আটকাবো, নাহলে আমি ওর গ্রামে রাস্তা অবরোধ করবো। যেটা শান্তিনিকেতন যাচ্ছে যে রাস্তা পুষ্কারার আগে, আমি ওর রাস্তা অবরোধ করবো পুলিশ যদি আটকায়। এভাবে তো চলতে দেওয়া যায় না। অজয় নদী, দামোদর নদীর বালির কোটি কোটি টাকা যেভাবে তৃণমূল প্রার্থীদের কাছে পৌঁছে যাচ্ছে ঘুরপথে, আর এলাকায় মদ মাংস বেআইনি বন্দুক বোম দিয়ে এলাকা উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে, এটা তো হেরে গেছে, জানেই তো এরকম হয়েছে। সৌমেন, একটু সঙ্গে থাকুন, আমি একবার এর উত্তরটা নিতে চাই, একটু সঙ্গে থাকুন। আমার সঙ্গে রুদ্রাঙ্ক সান্যাল রয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। রুদ্রাঙ্ক, এই সিন্ডিকেট রাজ, এই বালি মাফিয়া, এদের বিরুদ্ধেই তো প্রধানমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী নতুন স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন যে এখানে বিজেপি সরকার এলে পরে এই সিন্ডিকেট রাজের অবসান হবে। অবশ্যই তাহলে মানুষ ভোট দেবে। কেন মানুষ সমর্থন করবে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ অথবা এই গুন্ডা রাজকে? 30 সেকেন্ড। দেখুন, উনি যে অভিযোগগুলো তুলছেন তার কোনো ভিত্তি নেই, কারণ আমরা দেখতে পেয়েছি এর আগেও 2021 সালে ইডি সিবিআইকে লাগিয়ে দিয়ে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, তারপরে তার কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারেনি, তাদেরকে রাখতে পারেনি কারাগারে, তাদেরকে জামিন দিতে হয়েছে, তাদের পক্ষে মানে কোনো ভিত্তি, কোনো সাক্ষী বা কোনো প্রমাণ কিচ্ছু ছিল না, শুধু অভিযোগ। আর আমি যদি কথা বলি যে আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো আমাদের বাংলায় এসে বলে গেছেন যে এই আমাদের হচ্ছে বাংলায় আমরা ক্ষমতায় আসলে পরে ডবল ইঞ্জিন সরকার এই কাজ করে দেখাবে, তো এদের কথা তো মানা যায় না। তার কারণ এর আগেও তিনি বলেছিলেন 15 লাখ চাকরি, এর আগেও তিনি বলেছিলেন 2 কোটি চাকরি, কিন্তু আজকের দিনে যদি দেখা যায় তাহলে এই পশ্চিমবঙ্গের ক্ষতি করার জন্য বিজেপি উঠে পড়ে লেগে রয়েছে। একটা সাম্প্রদায়িক দল, একটা সাম্প্রদায়িক মুখ হুমায়ুন কবিরকে আজকে যে প্রকাশ্যে ভিডিওটা এসছে, 1000 কোটি টাকার ওপর ফান্ডিং করেছে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য, যারা নিজেরাই বলছে আমরা রাম মন্দির বানিয়েছি, আমরা বাবরি মসজিদ ভেঙেছি, তারাই নাকি পেছন থেকে আজকে এ টিম বি টিম বানিয়ে আজকে বাবরি মসজিদ বানানোর হুমায়ুন কবির বলছেন ওটা এআই ভিডিও। হুমায়ুন কবির বাইট দিয়েছেন, এআই ভিডিও, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবেন। আমি বলছি তো, যদি এআই ভিডিও কারোর যদি মনে হয়ে থাকে তাহলে তার সাথে তো খুব ভালোভাবে বিজেপির আতাত আছে, তাহলে বিজেপি তাদের সেন্ট্রাল ল্যাব থেকে পরীক্ষা করিয়ে নিক ভিডিওটাকে যে সেটা এআই ভিডিও না অরিজিনাল ভিডিও, তাহলে প্রমাণ হয়ে যাবে। বেশ, না আমি প্রত্যেকের কাছে আসবো। সৌমেনকে আমায় ছেড়ে দিতে হবে কারণ প্রচারে যাবে। সৌমেন, আপনি এর উত্তর কি দিতে চান? সৌমেন কারফা, দ্রুত। হ্যাঁ, আমি যেটা বলতে চাই, আমি যা বুঝতে পারছি এবারে পরিবর্তন হচ্ছে। 2011-র পাল্টা রিপিটেশন হচ্ছে, আর এবং একটা মেজর সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে আসছে, এবং বর্ধমান আর বীরভূম যেখানে বিজেপি একটা পিছিয়ে ছিল, আমাদের উত্তরবঙ্গে ভালো ফল হয়, ওদিকে 24 পরগনা উদ্বাস্তু এলাকায় ভালো ফল হয়, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে ভালো হয়। রার বাংলার বর্ধমান এবং বীরভূম, এখানে যে 27টা সিট আছে, বীরভূমের 11টা আর পূর্ব বর্ধমানে 16টা আর পশ্চিম বর্ধমানে 9-10টা, এই যে আপনার মোটামুটি 36-37টা সিট, যে সিটের মধ্যে গতবারে বিজেপি মাত্র 3 থেকে 4টে হয়েছিল, এবারে আমি আপনাকে বলতে পারি এই 36টা সিটের মধ্যে অন্তত পক্ষে বিজেপি 26+ রেজাল্ট হবে। বেশ, 26টার বেশি সিট পাবে সৌমেন। হ্যাঁ, শেষ করুন। একদম। হ্যাঁ, এবং
গ্রামে গ্রামে যেভাবে তৃণমূলের অত্যাচার, গ্রামে আমরা যেহেতু গ্রামে রাজনীতি করি, তো আমাদের গ্রামের দিকে কি করছে, তৃণমূল পঞ্চায়েত থেকে টাকা পয়সা মেরে মদ মাংস খাইয়ে 2-4টে লেটেল পাঠিয়ে যারা গ্রামে এদের অন্যায়ের প্রতিবাদ করছে, বুঝলাম, অত্যাচার চলছে। সৌমেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি প্রচারে যাবেন, আপনাকে শুভেচ্ছা রইল। আপনি আপনার প্রচার কন্টিনিউ করুন, আশা করছি আপনার যা ফল আপনি আশা করেন অবশ্যই হবে। আমি পৃথ্বীরাজের কাছে আসবো। পৃথ্বীরাজ, আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী আজকে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, কিন্তু তৃণমূল বলছে এর আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, ওগুলো পূরণ হয়নি, তাই বাংলায় কোনো প্রতিশ্রুতি যা দিচ্ছেন সেগুলো সব মিথ্যে কথা বলছে প্রধানমন্ত্রী। 30 সেকেন্ড। দেখুন, কিশোরদা, যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসেছিল সেদিন থেকে পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা একটা দীর্ঘ অস্পৃশ্যতার মধ্যে ঢুকে পড়েছিল। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে সরকারটা এসছে সেই সরকারটা মানুষের সরকার নয়, সেটা তৃণমূলের সরকার। PLFS এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 47.6% পোস্ট গ্র্যাজুয়েট যুবক যুবতী এবং 31.3% ডিপ্লোমাধারী যুবক যুবতীরা বেকার হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 40-50 লক্ষ বেকার যুবক যুবতী স্থানান্তরিত হয়ে বিভিন্ন বাইরের রাজ্যে গিয়ে নিজেদের জীবনযাপন করছেন। তাহলে ভাবুন পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি তৈরি হয়েছে। এই পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে। এই পশ্চিমবঙ্গের মাটিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ পরিস্থিতি নেই এই পশ্চিমবঙ্গের মাটিতে। এই পশ্চিমবঙ্গের মাটিতে ম্যানগ্রোভ ধ্বংস করা হয়েছে, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে ধ্বংস করে সেখানে বিলাসবহুল বাড়ি তৈরি হয়েছে, বিলাসবহুল ফ্ল্যাট তৈরি হয়েছে। তার মানে ভাবুন, এই পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় এসছে, ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আদতে এই পশ্চিমবঙ্গ প্রতারণা ছাড়া আর কিছু পায়নি। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী 23শে মে এবং 29শে মে সামনে থাকবে ইভিএম, সেইখানে যেই বোতামে পদ্ম চিহ্ন থাকবে সেখানেই ভোট হবে এবং একটাই সেখান থেকে কথা উঠবে, जहां पर 21 साल में हम रोए थे वहां पर ही हम मुस्कुराएंगे। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সরকার আসছে, তৃণমূল বলে কি বলছিলেন রুদ্রাঙ্ক? এক সেকেন্ড, রুদ্রাঙ্ক কিছু একটা উত্তর দিচ্ছে, দ্রুত। না, ওই বিজেপিকে 23শে মে মানুষ ভোট দেবে আর কি। 23 না, রুদ্রাঙ্ক উত্তরটা নিয়ে নিন। কথাটা দেখুন না, আমার কথাটা হচ্ছে, দেখুন অনেক বড় বড় উনি ভাষণ দেওয়ার মতন কথাগুলো বলে গেল। দেখুন, ইলেকশন কমিশন খুব সুন্দর টুইট করেছে। তিনি বলছে, ইলেকশন কমিশন টুইট করে বলছে স্ট্রেট টক উইথ মানে টু তৃণমূল কংগ্রেস। তার মানেটা কি? একটা সরকারি কমিশন, একটা সংস্থা যা চলছে মানুষ, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, সে কিভাবে একটা দলের এগেনস্টে কথা বলতে পারে, তারা কিভাবে একটা দলের পক্ষপাতিত্ব করতে পারে? যদি ইলেকশন কমিশন এদের পক্ষপাতিত্ব করছে, ভাই আগে থেকে ইলেকশন কমিশন ইলেকশন আছে বলে এত বড় তোমাদের এত অভিযোগ থাকলে যারা সুপ্রিম কোর্টে দিতে পারে, সুপ্রিম কোর্টে গিয়ে বাংলা কথা বলো না, যারা সুপ্রিম কোর্ট তোমাদের কি বলে, যারা পশ্চিমবঙ্গের মাটিতে ভোটাধিকার কেড়েছে তৃণমূল, তার মানে পশ্চিমবঙ্গের মাটিতে ইলেকশন কমিশন বেশ, আমার একটু থামাতে হবে, বেশ থামাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো একটা বক্তব্য শোনাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো একটা বক্তব্য শুনি। আমি শুভম এবং শিল্পার কাছে আসি। প্রধানমন্ত্রী কি বলছেন গুন্ডারাজ নিয়ে, শুনুন। की दुर्नीति देखिए, यहाँ फैक्ट्रियां क्या करती है? कच्चे बम बनाती है, कच्चे बम। गली मोहल्ले में कच्चे बम की फैक्ट्रियां चलाई है। बीरभूम में ही टीएमसी से जुड़े लोगों के घर से कच्चे बम के भंडार मिलते हैं। टीएमसी ने कच्चे बम के निर्माण को ही कुटीर उद्योग बना दिया है। टीएमसी के राज में लघु और कुटीर उद्योग बंद हो रहे हैं, लेकिन कच्चे बम के उद्योग फैल रहे हैं। आर्नोय चुप थापबो ना। সিন্ডিকেট রাজ, গুন্ডামি নিয়ে তো বলেইছেন, বোমা শিল্প নিয়েও বলে দিলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে বোমা শিল্প হয়েছে। আমি যাই শুভমের কাছে, তারপর আমি যাবো শিল্পার কাছে। শুভম, প্রধানমন্ত্রী আজকে যা বলেছেন, আপনি সিপিআই এর প্রতিনিধি হয়ে এসেছেন, কিন্তু আপনি কি একটা অস্বীকার করতে পারবেন এ পশ্চিমবঙ্গে বোমা শিল্প হয়েছে, সিন্ডিকেট রাজ চলেছে? আপনাদের সময়ও এই সমস্ত কিছু হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী এগুলো সব শেষ করে নতুন সকালের নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছেন। 30 সেকেন্ড। প্রধানমন্ত্রী তো শুধু একটা বা দুটো গ্যারান্টি বা কথা
আজকে বলেনি। তুমি নিজে একটু আগে বললে 6টা গ্যারান্টি প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রথম হচ্ছে সরকার জনগণের প্রতিটা প্রশ্নের উত্তর দেবে। যিনি নিজে 12 বছর প্রধানমন্ত্রী হওয়ার পর একটাও সাংবাদিক সম্মেলন করেন না, কোনো সাংবাদিকেরই প্রশ্নের উত্তর যিনি দেন না, তার সরকার নাকি সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেবে। দ্বিতীয় হচ্ছে ভয়ের নয় ভরসার পরিবেশ তৈরি হবে। নির্বাচনের 6 মাস আগে থেকে গোটা রাজ্যের 7 কোটি বাঙালিকে, 7 কোটি পশ্চিমবঙ্গবাসীকে যারা ভয়ভীত করলেন, যারা আতঙ্কিত করলেন, তারা নাকি আগামী দিনে ভয়ের পরিবেশ দূর করবে। তিনি বললেন দুর্নীতিবাজদের জেলে ভরবেন। আজকে এতদিন তিনি কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন, ইডি সিবিআই যাদের হাতে, আজকে এসএসসি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্যন্ত যে বিজেপি সরকার যে ইডি সিবিআই করলো না, পার্থ চ্যাটার্জি জেলে গিয়েছেন, ছাড়াও পেয়ে গেলেন। হ্যাঁ, তারা নাকি জামিন পেয়েছেন। দুর্নীতিবাজদের তারা নাকি জেলে ভরবেন। জামিন পাবেন কেন? জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়েছেন, ইডি সিবিআই পালন করে। আরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে না, হয়নি, কিচ্ছু হয়নি। চতুর্থত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করলেন না কেন? বেশ, আমি উত্তর নেব বিজেপির কাছে, বিশেষ করে আজকে 12 বছরে 24 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, চাকরি পেয়েছে হচ্ছে কেন্দ্রের 7,22,000। বেকার যুবক ফর্ম ফিল আপ করেছে হাজার হাজার টাকা দিয়ে, 22 কোটি। তারা আজকে আমাদের রাজ্যে ক্ষমতা এলে তারা দেবে চাকরি। যারা বলেছিলেন রোহিঙ্গা বাদ যাবার কথা, বাংলাদেশি বাদ যাবার কথা, কজন রোহিঙ্গা বাদ গেল সেই তথ্য আমরা এখন অবধি পেলাম না। ছোট করে শরণার্থীর অধিকার থাকবে না। যেটা হবে সেটা হচ্ছে এই রাজ্যের 10 কোটির কাছাকাছি যে বাঙালি, তারা এই রাজ্যে স্বাধীনতা সংগ্রামে রক্ত ঝরানো বাঙালিকে নিজের রাজ্যে শরণার্থী হয়ে থাকতে হবে। আর শেষ যেটা বলে শেষ করব, উনি বলছেন যে নারীদের ওপর হওয়া অন্যায়ের তদন্ত হবে। কারা বলছে? যে দলের বর্তমান 54 জন সাংসদ বিধায়ক সরাসরি ধর্ষণ বা মলেস্টেশনে অভিযুক্ত, অন্য কোন দল তার ধারে কাছে আসছে না। টপিকে ফিরি, আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। কি অনিতা দেওয়ানকে ভুলে গেছে? হ্যাঁ, সিপিএম যিনি প্রতিনিধিত্ব করছে তারা কি অনিতা দেওয়ানকে ভুলে গেছে? অনিতা দেওয়ান কাদের হাতে ধর্ষিত হয়েছিল? এই উত্তরগুলো দিক না শুভম বাবুরা। কিভাবে অনিতা দেওয়ানকে ধর্ষণ করা হয়েছিল? এই উত্তরগুলো দিক না সিপিএম। আমি আবার টপিকে ফিরবো। আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। শুভম, আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। এক সেকেন্ড। শুভম তাপসী মালিককে কে ধর্ষণ করেছিল? শুভম তাপসী মালিককে কে ধর্ষণ করেছিল? এক সেকেন্ড। আমি শিল্পার কাছে যাব। আমি টপিকে ফিরতে চাই। আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। কে ধর্ষণ কবে করেছিল আগের ওই টপিক আলাদা হতে পারে। আমি আলাদাভাবে ধর্ষণ নিয়ে অন্য টপিকে কথা বলবো। শিল্পা, আমার কথা হচ্ছে যেমনটা শুভম বলছিল, আপনার মানে শুভমের পয়েন্টটা হচ্ছে প্রধানমন্ত্রী আগে নাকি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলো পূরণ হয়নি, তাই এগুলোও তিনি পূরণ করতে পারবেন না। কিন্তু বাংলার মানুষ আজকে যেভাবে আমি প্রধানমন্ত্রী সভায় সাড়া দেখলাম, যেভাবে হাজার হাজার মানুষ তিনটে সভায় ভিড় করেছেন দেখলাম, তাতে স্পষ্ট হলো বাংলার মানুষ আস্থা রাখছেন প্রধানমন্ত্রীর কথায়। এ রাজ্যে কি পরিবর্তন দেখতে পাচ্ছ শিল্পা? প্রথমত অবশ্যই পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে আমি কয়েকটা উত্তর দিই। একটু আগে বলছিলেন না যে সিপিএম এর যিনি আছেন, তা আমার মনে হয় আমার একটা প্রশ্ন, আপনি কি বানতলা ধানতলা এগুলো মনে হয় সব ভুলে গেছেন? সোজা কথা, আপনার উত্তরগুলো আমি দিই, তারপরে আপনি উত্তর দেবেন, উত্তর দেবেন, তারপরে প্রশ্নগুলো আপনাকে করি। সেটা হচ্ছে ধানতলা বানতলা আপনারা ভুলে গেছেন। আর এখানে রুদ্রাঙ্ক রয়েছে না, এখানে পশ্চিমবঙ্গে 15 বছর ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? কি বলেছিল রুদ্রাঙ্ক? নিশ্চয় তুমি জন্মগ্রহণ করেছিলে, নিশ্চয় তুমি জেনেছিলে। তখন কি বলেছিল? তখন বলেছিল যে এই যে যারা শিক্ষাঙ্গন আছে সেটা রাজনীতি মুক্ত হবে, বাংলা দুর্নীতি মুক্ত হবে, সব বলেছিল। এই সব ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল। কিন্তু এই 15 বছর কি করলো? এই 15 বছর তোলাবাজ, এই তৃণমূলরা তোলাবাজ, সিন্ডিকেট রাজ, তাছাড়া তাদের যে গুন্ডা বাহিনী, তাদের অত্যাচার দিনের পর দিন এতটা বেড়ে গেছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্পের জন্য এই 15 বছরে একটা ফিতা পর্যন্ত কাটতে পারিনি বাংলায়। আমি বলতে পারি, এবং যেখানে আজকে আমাদের এই নিউ টাউনে যেখানে বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়, কোটি কোটি টাকা নষ্ট করে যেখানে বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়, সেখানে বাংলায় বেকার যুবকদের জন্য কোনো চাকরি নেই, চাকরি কেড়ে নিয়েছে 26,000। আবার বড় বড় কথা বলেন, মৎস্যশিল্প মমতা ব্যানার্জি বলছে নাকি মাছ খাওয়া আটকাবে। আরে মানুষ এক সেকেন্ড রুদ্রাঙ্ক, মানুষ যে মাছটা খাবে তার যে ইনকাম, পকেটে টাকাটা কোথায়? আমি একটা জিনিস দেখাতে চাই শিল্পা,
শিল্পা, আমি একটা প্রশ্নে আসছি। বিজেপি শাসিত রাজ্যে প্রধানমন্ত্রী বলছেন রোজগার মেলা হয়, পশ্চিমবঙ্গে রোজগার মেলা হয় না মেলা খেলা কোনটা হয় আমি জানি না, এখানে বিশ্ব বাণিজ্য সম্মেলন কী সব হয়, কিন্তু ওখান থেকে কোনো বিনিয়োগ আসে না, টাকা খরচা হয়ে যায় বাংলার মানুষের পকেট থেকে। সবার কাছে আসছি, আমি একটা তথ্য দেখাতে চাই। পশ্চিমবঙ্গের জিডিপি কত ছিল যখন 1947-এ এই দেশ স্বাধীন হয়েছিল? সেই সময় কত ছিল? 18%। পশ্চিমবঙ্গের জিডিপি, অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্থিতি কতটা সে কন্ট্রিবিউট করছিল অর্থনৈতিকভাবে? 18%। 1977 সালে তা নেবে 11% হয়েছে। 2011 সালে, এটা শুভমকেও আমি প্রশ্ন করব, নেবে 7.7% হয়েছে। আর 2025 সালে তা নেবে 5.48% হয়েছে, যেটা বাড়ার কথা, যেটা বেড়ে গিয়ে 18 থেকে বেড়ে অনেক বেটার জায়গায় যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তিনি বাংলাকে আরও ভালো জায়গায় নিয়ে গিয়েছেন। তাহলে 18%টা 5% হলো কি করে এবং কেন? প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনবো বাংলার ইনকাম, প্রধানমন্ত্রী রোজগার নিয়ে কি বলছেন, চাকরি নিয়ে, প্রত্যেকের কাছে আসি, শুনুন। हमारा देश जब आजाद हुआ तब पूरे भारत की कमाई अगर 100 रुपये थी तो इसमें से 11-12 रुपये अकेले बंगाल कमाता था। कांग्रेस और वामपंथी शासन ने सब कुछ तबाह कर दिया, बर्बाद कर दिया। तो 2011 में जब आपने टीएमसी को मौका दिया तब देश की कमाई में बंगाल का हिस्सा घटकर 6 रुपये रह गया था। आपने टीएमसी पर विश्वास किया था कि वो हालात सुधारेगी। आज अगर देश 100 रुपये कमाता है तो बंगाल का योगदान सिर्फ 5-5.5 रुपये रह गया है। और टीएमसी के विधायकों और टीएमसी के मंत्रियों के, टीएमसी के टोलाबाजों के, टीएमसी की सिंडिकेट के बंगले बड़े बड़े हो रहे हैं। उस बंगाल को टीएमसी का कुशासन नहीं, बीजेपी की गुड गवर्नेंस चाहिए। প্রত্যেকের কাছে আসছে, সুবোধকে দিয়ে শুরু করব। সুবোধ, কয়েকটা তথ্য বলি। 17তম রোজগার মেলা অক্টোবর 2025 সালে হয়, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে এগুলো অনুষ্ঠিত হয়। 40টি জায়গায় 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। 18তম রোজগার মেলা জানুয়ারি 2026, এই পর্বে 61,000 নিয়োগপত্র তুলে দেওয়া হয় 45টি জায়গায়, এবং প্রায় 11 লক্ষ যুবক যুবতী বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে চাকরি পেয়েছে রোজগার মেলার মাধ্যমে। এ বাংলাতেও কি রোজগার মেলা হয়? আমি কোথাও দেখিনি। সুবোধ, তুমি কি, তোমার চোখে পড়েছে কোনো রোজগার মেলা? না না, আমি তো লাস্ট 15 বছর ধরে, যবে থেকে বাম শাসনকে এখান থেকে তৃণমূল কংগ্রেস সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে গদিতে বসলেন, তারপর থেকে তো কোনো শিল্প চাকরি বলে কিছু দেখিনি। বাকি এখানে বাম এবং তৃণমূল দুজনই বসে আছেন, এখানে দুজনই বললেন, মানে একজন টার্গেট করলেন ভারতীয় জনতা পার্টিকে, আবার সেকেন্ড পারসন অলসো টার্গেট করছেন ভারতীয় জনতা পার্টিকে। মানে সেটিং করার একটা যে থাকে এদের দুজনের মধ্যে, এইখানে দোস্তি, মানে এদেরকে যদি প্রশ্ন করেন আপনারা যে বিগত 15 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না দিয়েছে চাকরি, না দিয়েছে শিক্ষা, তখন এনারা তার উত্তর দিতে পারবেন না। বাংলায় রেপ হচ্ছে, খুন হচ্ছে, তারপরে এনারা কম্পিটিশন তৈরি করে দেয় যে বাংলায় হচ্ছে তাহলে আসামেও তো হচ্ছে, উত্তরপ্রদেশে তো হচ্ছে, কিন্তু বাংলায় থেকে বাংলার উত্তর দেয় না। তাদের সামনে কি আর ডিবেট করবো আপনারাই বলুন না। যিনি বলছেন ভারতীয় জনতা পার্টিকে কেউ ভোট দেয় না বা আগামী দিনে ভোট দেবে না, 2019-2021 বিধানসভা নির্বাচনে 39% মানুষ বাংলায় বিজেপিকে ভোট দিয়ে প্রধান বিরোধী দল বানিয়েছেন। না কোনো ছাপ্পা, না কোনো রিগিং। আর এই চোর তৃণমূল রাজনৈতিক দল ছাপ্পা, রিগিং, খুন, মার্ডার, তারপরে কারাপশন, তারপরে হুমকি, এত কিছু করে মাত্র 41% ভোটে গিয়ে দাঁড়িয়ে আছে। 2% ভোটে আমরা কমে আছি। 4 মে অব্দি দাঁড়ান, এই অপদার্থ তৃণমূল কংগ্রেস আর বাম এরা সব ধ্বংস হবে পশ্চিম। সুবোধ, আমি উত্তর নেব, রুদ্রাঙ্ক উত্তর দাও।
দেখুন, ওনার মন গড়া কথা উনি বলতেই পারে, ওনাদের কাজ হচ্ছে শুধু বিরোধিতা করা। কিন্তু আমি যদি বলি যে আমার আগের যে বক্তা ছিলেন এবং তার আগেরও যে বিজেপির বক্তা ছিলেন, ওনারা হয়তো ভুলে গেছেন যে হচ্ছে আমাদের এই বাংলায় কি দুর্নীতি হয়েছে না হয়েছে তারা সেটা বলতে পারছে, কিন্তু একবারও বলতে পারছে না যখন আমাদের দিদি যখন বললো যে শুভেন্দু অধিকারীকে তার পছন্দ হচ্ছিল না দিদির, শুভেন্দু অধিকারী যখন তখন রাগ হয়ে গেল, তখন সেই চোরটাকে কেন আজকে বিজেপি দলে নিয়ে বিরোধী দলনেতা বানালো? এর কি প্রশ্নের উত্তর কি বিজেপি শুভেন্দু অধিকারীর উপর তো ওঠা অভিযোগগুলো কিন্তু প্রমাণিত হয়নি। না না, বিজেপি নিজে ভিডিও দেখিয়েছে, প্রমাণ কি করে করবে? ইডি সিবিআই তোদের পকেটে। আজকে নির্বাচন কমিশন ডিরেক্ট বলছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে দেখে নেবে, কি দেখে নেবে, কি বুঝে নেবে জানি না। আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে যেভাবে ট্যাঙ্ক থেকে শুরু করে যেভাবে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স নামছে, মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে যুদ্ধ হতে চলেছে। মোদী যে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে পশ্চিমবঙ্গের মধ্যেই করেছে, মাদারল্যান্ড চুরি করেছে। না, এখানে সন্ত্রাস হয়, তাই জন্য এখানে বাহিনী আসতে হয়। এখানে সন্ত্রাস হয় রুদ্রাঙ্ক, এখানে 56টা লাশ পড়েছে আগের ভোটে, পঞ্চায়েত ভোটের পরে। এখানে বাহিনী লাগবে বলে বাহিনী এসেছে। দেখুন, আপনাদের মনে হচ্ছে বাহিনী লাগবে, কিন্তু আপনি আমরা বাংলার বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছেন, তাতে আমরা যদি তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি বাড়িতে বসে থাকে তাও মানুষ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছে যাননি। মানুষের কাছে যদি পৌঁছতেন তাহলে আজকে গুন্ডামিদের অন্ত হতো না। কিছু করতে পারছে না। শুভদাসী, পৃথ্বীরাজ উত্তর দিচ্ছে। শুভদাসী, আবার আপনার কাছে আসি। পৃথ্বীরাজ উত্তর দিন। আমি প্রথমেই আমার প্রত্যেক দর্শকের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ আগের যখন আমি বলার সুযোগ পেয়েছিলাম সেই সময় দুটো তারিখ ভুল বলেছিলাম। সেটা হচ্ছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোটদানের দিন। এবার মোদ্দা কথায় আসি। দেখুন, একটু আগে আপনি দেখাচ্ছিলেন অনেক প্রতিবেদনে সব কিছুই দেখাচ্ছিলেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আচ্ছা, যখন বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেই সময় কৃষি উৎপাদনশীলতায় আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম। পূর্ব বর্ধমানকে চিহ্নিত করা হতো দ্য রাইস বোল অফ ইন্ডিয়া বলে। সেই পূর্ব বর্ধমান আজকে পিছিয়ে পড়েছে এবং ধান উৎপাদনশীলতায় বিজেপি শাসিত রাজ্য এগিয়ে পড়েছে। আজকে মৎস্য নিয়ে কথা হচ্ছিল একটু আগে, এই মৎস্য উৎপাদনশীলতায় আজকে পশ্চিমবঙ্গকে টপকে চলে গেছে বিহার। বিহারে আজকে পশ্চিমবঙ্গের থেকে 2 গুণ বেশি আজকে মৎস্য উৎপাদনশীলতা এগিয়ে গেছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকেও বলে দিই, ভাই একটু শুনে নাও। পশ্চিমবঙ্গ থেকে একটু আগে আপনি তথ্য দিচ্ছিলেন যে 6688টি কোম্পানি চলে গেছে। ছোট করে সময় কম। তার মধ্যে যে কোম্পানিগুলো উল্লেখযোগ্য কোম্পানি, নেটওয়েব টেকনোলজিস, গ্যালেন্ট ইস্পাত, আমাদের সকলের জানা ইউরেকা ফোর্বস, জেকে টায়ার্স, এগুলো সব পশ্চিমবঙ্গ থেকে স্থানান্তরিত হয়েছে। সম্ভবত ব্রিটানিয়া বটে। একদম ব্রিটানিয়া। সেটাও স্থানান্তরিত। আমি আসি, আমার সময় কম, আমি বাকি দুজনের কাছে আসার আগে এক মিনিট আমি আসি, আমি প্রত্যেকের কাছে আসি, আমার সময় কম। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছেন, গ্যারান্টি দিচ্ছেন ডাবল ইঞ্জিন সরকার এলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে। কি বলছেন তিনি শুনবো। टीएमसी के बड़े नेताओं को मुझसे नफरत है, लेकिन इस नफरत में इन्होंने पीएम शब्द को भी नहीं छोड़ा। ये तो संविधान का दिया हुआ शब्द है, देश की जनता ने दिया हुआ शब्द है। ये जन्म से मैं लेकर के नहीं आया हूं। इस वजह से नुकसान बंगाल के गरीब का, बुजुर्ग मां बाप का हो रहा है, आप सभी का हो रहा है। साथियों, बंगाल का फायदा पीएम से नफरत में नहीं है, पीएम और सीएम दोनों मिलकर काम करें, इसमें लोगों का लाभ है। इसलिए बंगाल में बीजेपी की डबल इंजन सरकार बहुत जरूरी है। কিশলয়ের অগ্নিবাণের শেষ প্রশ্ন, ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আমি কিশলয়। প্রধানমন্ত্রী ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছেন। আমার প্রশ্ন, ডাবল ইঞ্জিন সরকারেই কি ফিরবে বাংলার সুদিন? আমি শুভমের কাছে যাব, কারণ এটা খুব একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন। সত্যি তো, যদি পিএম এবং সিএম একই দলের থাকে, একই সাথে সমন্বয়ে কাজ করে, তাহলে বাংলার মানুষের জন্য ভালো হবে তো। 30 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের কোনো সুবিধা হবে না, কিন্তু হুমায়ুন কবিরের মতো সাম্প্রদায়িক নেতাদের 1000 কোটির ডিল পেতে সুবিধা হবে।
রাজ্যে দাঙ্গা হিংসা বাড়তে সুবিধে হবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি যে তথ্যটা দিলে 47 সাল থেকে 77 সালের মধ্যে জিডিপির শতাংশ হ্রাস হওয়া, এটার খুব বেসিক জায়গা হচ্ছে এটাই, যখন আমরা দেশ স্বাধীন হয়েছিল তখন মূলত 4টে শহর ছিল, কলকাতা, দিল্লি, বোম্বে এবং হচ্ছে চেন্নাই, অর্থাৎ মাদ্রাজ প্রভিন্স, বোম্বে প্রভিন্স, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। পরবর্তীকালে স্বাধীনতার পরে ত্রিবান্দ্রম, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মতো শহর ডেভেলপ হয়, স্বাভাবিকভাবেই কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশের জিডিপি বাড়ে। তার ফলে স্বাভাবিকভাবে তৃণমূলের সময় যে জিডিপিটা কমেছে এটাকে ডিফেন্ড করছো। বলছি এক্স্যাক্টলি, তার ফলে ওই কারণের জন্য এই শহরগুলো ডেভেলপ হওয়ার কারণে, এই রাজ্যগুলো ডেভেলপ হওয়ার কারণে সময় কম, শিল্পাকে বলতে দিতে হবে, কমেছিল। হ্যাঁ। কিন্তু 77-এর পরে 2011 অবধি যেটা প্রায় কাছাকাছি স্টেবল, 2011-এর পরে যে হ্রাসটা হয়েছে সেটা তৃণমূলের ব্যর্থতা। বেশ, শিল্পা 30 সেকেন্ডস। দেখো, পশ্চিমবঙ্গে যদি আমি যুব সমাজের কথা তুলে ধরি, আজকে ছাত্র সমাজের কথা বেশি করে তুলে ধরি একজন ছাত্রী হিসাবে, আজকে যেখানে প্রায় 8000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, যেখানে বলেছিল যে শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত হবে, সেখানে দাঁড়িয়ে আজকে আমরা একটা জিনিস বারংবার দেখছি, আজকে রাজ্যে পাঠশালার থেকে পানশালা বেশি হয়ে গেছে, যেখানে লাইন প্রচুর পরিমাণে ভিড়। আজকে স্কুলে ছাত্র সংখ্যা কম, যেখানে মডেল স্কুলের কথা বলছে কিন্তু সরকারি স্কুলগুলো সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে রাজ্যে মমতা ব্যানার্জি বারংবার বলেছে যে যুবদের চাকরির কথা বলেছে, কিন্তু সত্যি বলতে যে আজকে তো রুদ্রাঙ্ক রয়েছে, যদি যুবদের জন্য সত্যি চাকরির কথা ভাবতো বা চাকরি দিত, তাহলে 80 লক্ষর বেশি যুবরা কেন বেকার ভাতের লাইনে দাঁড়াবে, সেটা রুদ্রাঙ্ক আমাকে বলুক তো, যে কেন। আমার সময় শেষ, আমি 10 সেকেন্ডস করে দিতে পারবো, 10 সেকেন্ডস। পৃথ্বীরাজ, আসি 10 সেকেন্ড। একটু আগে আপনি ডাবল ইঞ্জিন সরকারের কথা দেখাচ্ছিলেন, বলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছিল ডাবল ইঞ্জিন সরকারই হচ্ছে 4 মেতে, কিন্তু এই যে সিপিএম বারবার টিপ্পনি কাটে সাম্প্রদায়িক বলে না, এইটুকু আমি সিপিএম কে বলে যাই যে এই সাম্প্রদায়িকতা করতে করতে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হারিয়ে রুদ্রাঙ্ক 10 সেকেন্ড আগে জাগলে সময় শেষ, রুদ্রাঙ্ক 10 সেকেন্ড বলবার সুযোগ পাবে, সময় নেই, আগে জাগলে না মানুষ উদ্ভবই দেখুন, আমাদের ইন্ডিয়া সারা বিশ্বের মধ্যে 40% জিডিপি একসময় হোল্ড করতো, কিন্তু আমরা দেখেছি রবার্ট ক্লাইভ থেকে শুরু হয়েছিল স্বাধীনতার আগে আমাদের ইন্ডিয়া থেকে লুণ্ঠন, তারপর সেটা দেখা গেল যে আমাদের বাংলার যদি কথা বলে সারা দেশের মধ্যে জিডিপিতে যে রোলটা প্লে করতো সেই জায়গাটায় মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল। সবথেকে বেশি সুবোধ 10 সেকেন্ড, সুবোধ 10 সেকেন্ড, কনক্লুডিং কমেন্ট সুবোধ, অডিও ডাউন, সুবোধ 10 সেকেন্ড, তৃণমূলের বিসর্জন অনিবার্য, কারণ পশ্চিমবঙ্গে সুবোধ 10 সেকেন্ড, সুবোধ। আরে আজকে হুমায়ুন কবিরকে নিয়ে যারা বলছেন, যখন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে ছিলেন, যখন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিলেন, যখন উনি মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ফেলে দেবো এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছিলেন, তখন এই চটি চাটাগুলো চুপ ছিল কেন? ঠিক, এখানে আমার শেষ করতে হচ্ছে। আজকে প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখিয়ে গেলেন, তিনি বললেন ডাবল ইঞ্জিন সরকার এলে গোটা রাজ্যের উন্নতি হবে, মানুষ চাকরি পাবেন এবং শিল্প আসবে। সত্যি কি তাই হবে? বাংলার মানুষ কি তাই করবেন? হয়তো বাংলার মানুষ সত্যি একটি নতুন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। 4 মে দেখা যাবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বারুইপুর পূর্ব তৃণমূল প্রার্থীর নামে এফআইআর হলো। বিভাস সর্দারের নামে এফআইআর পুলিশের। বাহিনীকে হুমকি দিয়েছিল তৃণমূলের প্রার্থী বিভাস সর্দার, বাহিনীকে হুমকি, জবাব তলব করলো কমিশন। এরপরেই বিভাসের নামে এফআইআর করলো পুলিশ। এবার বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী নামে পুলিশের এফআইআর। এরপর কি গ্রেফতার হবে বিভাস, সেই দিকে নজর রয়েছে। বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের নামে এফআইআর পুলিশের। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH